করে সেই ধরনের সেলগুলো, যেগুলো এসএ নড, এভি নড, স্পার্কিনজি সিস্টেম, অটোমেটিক কন্ডাক্টিং সিস্টেম টিস্যু, যেগুলো কন্ডাক্টিং টিস্যুগুলো, এটা এই দুই ধরনের টিস্যু আছে মায়োকার্ডিয়াম, এটা আমরা জানি। অটোমেটিসিটি কথার অর্থ হচ্ছে অ্যাবিলিটি অফ দ্য সেল টু জেনারেট ইলেকট্রিক্যাল ইম্পালস স্পন্টেনিয়াসলি, কারণ হার্ট মাসেল নিজেই নিজের অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করতে পারে, এবং এসএ নোড হচ্ছে সেখানে পেসমেকার হিসেবে কাজ করে। প্রায়র মানে দৌড়ে আগায় আছে হচ্ছে এসএ নোড, হ্যাঁ, যেটা পেসমেকার বলি। আর এক্সাইটেবিলিটি মানে হচ্ছে অ্যাকশন পটেনশিয়ালটা হওয়াটা, যে সেলের ভিতরে হতে পারবে, এই ঘটনাটা হচ্ছে এক্সাইটেবিলিটি, মানে একটা সেলকে তুমি এক্সাইটেশন দিতে পারবা, ডিপোলারাইজেশন করাইতে পারবা একটা স্টিমুলেশন দিলে। আর কন্ট্রাক্টিলিটি মানে হচ্ছে মায়োকার্ডিয়াম কন্ট্রাকশন করবে, আলটিমেটলি পাম্পিং অফ দ্য ব্লাড আউট অফ দ্য হার্ট। এই কয়েকটা প্রপার্টি এখানে হার্ট মাসেলের সাথে আমরা জানবো। অ্যাকশন পটেনশিয়ালটা আমি এখন বলবো না, অ্যাকশন পটেনশিয়াল তোমরা ফিজিওলজিতে ভালো করে পড়েছো, আমি এটা অ্যারিথমিয়া পড়ানোর সময় করে দিব। হ্যাঁ, এখন এই অংশটা, এই স্লাইডটা, নরমাল ফাংশন রেগুলেশন দুটো মেকানিজমে বা দুটো সিস্টেমের মাধ্যমে, একটা হচ্ছে নিউরনাল সিস্টেম, হিউমারাল সিস্টেম। নরমালি নিউরাল কন্ট্রোল মানে সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, তুমি জানো, হার্টকে কন্ট্রোল করে। আর হিউমারাল কন্ট্রোলটা হচ্ছে যে সিস্টেম আছে, সেটা কিন্তু ব্লাড প্রেশার বলো, কার্ডিয়াক ফাংশন বলো, সব অনেক কিছু কন্ট্রোল করে। যেমন অ্যাঞ্জিওটেনসিনোজেন থেকে অ্যাঞ্জিওটেনসিন 1 হয়, 1 থেকে 2 হয়, সেটা ভ্যাসোকনস্ট্রিকশন করে বলো বলো ম্যাম, সাউন্ড ক্লিয়ার না, কেটে আসে। হ্যালো ম্যাম, কথা কেটে কেটে আসে। বুঝছি, আজকে সাউন্ড সিস্টেমের ঝামেলা হবে, এটা করছে এখন। ম্যাম, একটা সিঙ্গেল ওয়ার্ড বললে ঠিক আছে, বাট যখন কথা বলতে থাকেন তখন ঠিক থাকে না, তখন কেটে যায়। জি ম্যাম। দেখি, দাঁড়াও, মোবাইলটা শেয়ার করে দেখি। দাঁড়াও, মোবাইলটা শেয়ার করে দেখি, যদি এটা সাপোর্ট দেয় ভালো, সেই ক্ষেত্রে সেটাই। এখন শুনতে পাচ্ছো? জি ম্যাম। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছো? জি ম্যাম, দেখতে পাচ্ছি। আচ্ছা, নরমালি তোমরা কার্ডিওভাস্কুলার সিস্টেমের কন্ট্রোল বা রেগুলেশনে দুটো সিস্টেমকে পাবা, একটা হচ্ছে নিউরোনাল মেকানিজম আর একটা হচ্ছে হিউমারাল মেকানিজম। নিউরোনাল মেকানিজম বলতে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, ব্লাড কার্ডিওভাস্কুলার সিস্টেম কে কন্ট্রোল করে, যেটা সেটা আমরা জানি। আর হিউমারাল কন্ট্রোলটাও আমরা জানি, সেটা হচ্ছে রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম। তুমি জানো অ্যাঞ্জিওটেনসিনোজেন থেকে অ্যাঞ্জিওটেনসিন 1 হয়, সেখান থেকে 2 হয়, সেটা ভ্যাসোকনস্ট্রিকশন করে, যেটা সিম্প্যাথেটিক ডিসচার্জ বেড়ে গেলে যেটা হয়, সেই ঘটনাটা এখানে দেখতে পাই। আর অ্যালডোস্টেরন রিলিজ করে, যেটা ফ্লুইড রিটেনশন করে ব্লাড ভলিউম বাড়ায়। সো আলটিমেটলি এই রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেমটাও কিন্তু কার্ডিওভাস্কুলার ফাংশন রেগুলেশনে হেল্প করে। ঠিক আছে, এখন এই দুটো কন্ট্রোলের সাথে আরেকটা জিনিস যেটা বলছিলাম, যে ফ্র্যাঙ্ক স্টার্লিং ল, কথাটা মনে আছে? স্টার্লিং লটা, মোর দ্য ভলিউম অফ দ্য হার্ট, মোর উইল বি দ্য ফোর্স অফ কন্ট্রাকশন, এরকম ছিল না স্টার্লিং লটা? আমাদের ফ্র্যাঙ্ক স্টার্লিং ল যে ফিজিওলজিতে পড়িয়েছিলাম, হ্যাঁ, ওখানে কি বলেছিলাম? যত বেশি ভলিউম তত জোরে কন্ট্রাকশন করবে হার্ট, এটা বলেছিলাম না? আমরা পড়েছিলাম না এই কথাটা? জি ম্যাম। এখন দেখো, তুমি এখন একটা ফুটবলকে ফুলাইতে থাকতেছো, হ্যাঁ, তো ফুলাইতে ফুলাইতে এর একটা তো লিমিট থাকবে, যে তারপরে সে তার কাজটা করবে। তুমি ধাক্কা দিলা, বলটা সুন্দর করে ওদিকে গেল। তুমি এমন যদি হয় যে লিমিট ক্রস করে ফেলছো, টেনশন যেটা নর্মাল, সে টেনশনটা যদি মানে নর্মালের চেয়ে বেশি চলে যায়, তখন কি সেই এই হার্টের পাম্পিং অ্যাক্টিভিটিটা মেনটেন করতে পারবে? যেটা আমরা স্টার্লিং লতে বলছি, যে বাড়াইতেই থাকলাম ভলিউম, ততই ফিজিওলজিক্যাল লিমিট হবে, এটা ক্রস ইটস আউট অফ দি চেম্বার। হ্যাঁ, তো ফেল করতেছে, ফেল করার জন্য আলটিমেটলি তুমি দেখা গেল যে পাম্প করতে না পারলে কি হবে? কার্ডিয়াক চেম্বারে ব্লাডটা জমতে থাকবে,
আর জমতে থাকলে তখন ওই যে বললাম আস্তে আস্তে ভলিউম বাড়তে থাকবে, কিছুক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ফ্র্যাঙ্ক স্টার্লিং লটা কাজ করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সমস্যা নাই। যখন উইদিন ফিজিওলজিক্যাল লিমিট ম্যাম, বোঝা যাচ্ছে না। ম্যাম ক্রস করে ফেলবে তখন কিন্তু সমস্যা হবে, ফ্র্যাঙ্ক স্টার্লিং লটা আর কাজ করবে। ম্যাম বলো। ম্যাম অর্ধেক শুনছি অর্ধেক শুনি নাই, কিছু বুঝি নাই। ভালোই তো, এখন আজকে তো এই সমস্যা হলো কেন? আচ্ছা, এই ইয়ে ছাড়া শুনতে পাবো কিনা দেখো তো, হেডফোন ছাড়া আমি কথা বলে শুনতে পাবো কিনা দেখো তো। হ্যালো, জি ম্যাম। এখন ক্লিয়ার। আমি তো তোমাদের শুনতে পাই না আবার। হ্যালো, জি ম্যাম। ম্যাম আমরা শুনতে পাচ্ছি। হ্যালো। ম্যাম আমরা শুনতে পাচ্ছি। ওই আমি যখন হেডফোন খুলি তখন তোমরা শুনতে পাও, তাই তো? জি ম্যাম। কিন্তু আমি যে তোমাদের শুনতে পাই না তখন। সমস্যা না, হেডফোনের সমস্যা হচ্ছে বুঝতে পারতেছি, মানে লাগাইলে একটু কানেকশন থাকে না থাকে না এরকম হচ্ছে আর কি, তাই তো? জি ম্যাম। আমি কি স্লো কথা বলবো তাহলে? দেখবো স্লো কথা বলে। ম্যাম স্লো কথা বললে তো অর্ধেক যদি না আসে তাহলে। সেটাই তো, ক্লাস দিব কিভাবে এভাবে বলো তো? আচ্ছা, এই যে স্টার্লিং লর কথা বললাম, সেই স্টার্লিং লটা নর্মালি কি করে, যত ভলিউম বাড়তে থাকে তত বেশি জোরে ফোর্স অফ কন্ট্রাকশনটা ঘটায়। এই ঘটনাটা আমাদের মনে আছে ফিজিওলজির, এই ঘটনাটা? জি ম্যাম। এই ঘটনাটা ঘটতে হলে তোমাকে ফিজিওলজিক্যাল রেঞ্জের ভেতরে ভলিউমটা বাড়াতে হবে। এই রেঞ্জটা যখন তুমি ক্রস করে ফেলবা তখন তোমার এই ফ্র্যাঙ্ক স্টার্লিং লটা আর কাজ করবে না। হ্যাঁ, তাহলে দেখো, তুমি তোমার চোখের সামনে একটা কার্ভ দেখাচ্ছি না আমি? জি ম্যাম। এই জি। কার্ভটা হচ্ছে স্টার্লিং নরমাল বলতে, যখন স্টার্লিং ল কাজ করছে তখন যত ভেন্ট্রিকুলার স্ট্রেচিং করবা, কন্ট্রাকশন করবা, ফিলিং হওয়ার পরে স্ট্রেচিং হবে কেন, ফিলিং হলে তখন তত বেশি কার্ডিয়াক আউটপুট হবে, কারণ ফোর্স অফ কন্ট্রাকশন তত জোরে হবে। হ্যাঁ, এই দুইটার যে প্রপোর্শন নরমালি যে কার্ভটা দেখাচ্ছে, যখন হার্ট ফেইল করে তখন স্ট্রেচিং হইলেও, ভেন্ট্রিকুলার ফিলিং হইলেও কার্ডিয়াক আউটপুট দেখছো ততটা বাড়তে পারে না। যার জন্য ক্রনিক হার্ট ফেইলিউরের ক্ষেত্রে স্টার্লিং লর কাজ না করার জন্য তার কার্ভটা কিন্তু, কার্ডিয়াক আউটপুটটা অনেক কম হচ্ছে। এটা বুঝে গেছে এই ছবিটা থেকে? জি ম্যাম। এটাই বলতে চাচ্ছি। এখন আসো, হার্ট ফেইলিউর জিনিসটা কি? Heart failure is the inability of the heart to supply adequate blood flow and therefore oxygen delivery to peripheral tissue and organs. এই হচ্ছে মূল কথা, একেবারে জিস্ট। আর ডেফিনিশন যদি দিতে চাও তখন বলবা defined as the state in which heart fails to maintain adequate cardiac output for the need of pressure. তোমার এখানে কিন্তু ফিলিং প্রেসারে কোনো সমস্যা নাই, যার জন্য ভলিউম কিন্তু ঠিকই বাড়তেছে। হ্যাঁ, কিন্তু প্রবলেমটা কোথায়? পাম্পিং অ্যাক্টিভিটিতে প্রবলেম। তুমি আলটিমেটলি পাম্প করে বের করে দিতে পারতেছো না, ফলে তোমার নিড যেটা সেটা তুমি মিট করতে পারতেছো না, তখন সেটা হার্ট ফেলিউর হিসেবে গণ্য হচ্ছে। বুঝছো কথাটা? হ্যালো। জি ম্যাম। আচ্ছা, আন্ডার পারফিউশন যদি হয় তাহলে কি হবে? আলটিমেটলি তুমি এক্সশন হবা, ফ্যাটিক হবা, শর্টনেস অফ ব্রেথ হবে, এইগুলো তোমার ঝামেলা হবে। এবং আলটিমেটলি অর্গান ডিসফাংশন, কারণ রেনাল পারফিউশন মেনটেন না হলে রেনাল ফেলিউর হবে। এই স্লাইডটা খুব 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 ভিভিআইপি বলি না আমরা, ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট স্লাইড বুঝার জন্য, কারণ এটা রিটেনে আসে, মুখেও জিজ্ঞেস করি যে আচ্ছা প্যাথোফিজিওলজি অফ হার্ট ফেলিউরটা কি। ভালো করে একটু খেয়াল করো, আমরা লাল বক্স সেন্টারে যেটা রাখছি সেটা বলছি যখন কার্ডিয়াক ফেলিউর হয়, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউর, কারণ কনজেশন হয় হার্ট ফেলিউরে, হার্টে ব্লাডটা জমতে থাকে, এই জন্য আমরা এটা নাম দিলাম কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউর। এখানে কি হয় তুমি জানো, এখানে কার্ডিয়াক আউটপুট কমে যায়, আর কার্ডিয়াক আউটপুটের সাথে ব্লাড প্রেশারটা সরাসরি সম্পর্কিত, তাহলে ব্লাড প্রেশারও কমে যাবে। তারপরে দুই দিকে দুইটা উইংস দিয়ে দিয়েছি আমরা এই
কনসিকুয়েন্স বা প্যাথোফিজিওলজি। একটা উইংস এ দেখিয়েছি ব্লাড প্রেশার যদি কমে, রেনাল ব্লাড ফ্লো কমবে, রেনাল ব্লাড ফ্লো কমলে ওই যে তোমার হিউমারাল কন্ট্রোল ছিল, সেই কন্ট্রোলটা তোমার তখন হয়ে যাবে, অ্যাক্টিভেশন সার্কুলেশন কি করতে হবে, রেনিন রিলিজ করতে হবে, সে গিয়ে অ্যাঞ্জিওটেনসিন 1 থেকে অ্যাঞ্জিওটেনসিন 2 হয়ে আলটিমেটলি ভ্যাসোকনস্ট্রিকশন করবে। এই যে রেনিন অ্যাঞ্জিওটেনসিন 2টা ভ্যাসোকনস্ট্রিকশন করলো, ভ্যাসোকনস্ট্রিকশন করলে কি হবে, হার্টের উপর ইফেক্ট কি পাবা তুমি দেখবা যে আফটার লোড বেড়ে গেছে। আফটার লোড কাকে বলে, আমরা আফটার লোড কাকে বলি, প্রিলোড আফটার লোডটা বুঝতে হবে। প্রি মানে আগের, আফটার মানে পরের, তাই না? জি ম্যাম। হ্যালো, জি ম্যাম। আফটার লোড মানে যেই লোডের এগেইনস্টে হার্টকে পাম্প করতে হয় সেটা তোমার কিন্তু আফটার লোড। তাহলে হার্ট পাম্প করে বের করে দেয় ব্লাড কোন ভ্যাসেলের মাধ্যমে, হার্ট থেকে বের হয়ে যায় অ্যাওর্টা, আর্টারি। তাহলে আর্টারিয়াল প্রেসার কনস্ট্রিকশন হবে, যার জন্য দেখা গেল যে কারণ অ্যাঞ্জিওটেনসিন 2 বেশি করে বেড়ে গেছে, যার জন্য এখন কি হবে, আফটার লোড বেড়ে যাবে। তাহলে এমনিতে হার্ট পাম্প করতে পারছিল না, আর হার্ট পাম্প করে যাও ব্লাড করতে চাচ্ছিল, আর্টারিটা কনস্ট্রিক্টেড হয়ে আসছে আফটার লোড বেড়ে যাওয়ার জন্য, তাহলে হার্ট ফেলিউরটা আরো কি হবে, অ্যাগ্রাভেশন হবে না? জি ম্যাম। আচ্ছা, আবার দেখো রেনিন রিলিজ ছাড়াও আরেকটা কি হয়, রেনাল ব্লাড ফ্লো কম হয়ে গেলে অ্যাঞ্জিওটেনসিন 2 আরেকটা কাজ ছিল অ্যালডোস্টেরন রিলিজ করা, বা বডিতে রেনাল ব্লাড ফ্লো কম গেলে সেও সিগন্যাল পাঠাবে যে ফ্লুইড নিশ্চয়ই কম, ধরে রাখো, তখন সে অ্যালডোস্টেরন বাড়বে, সোডিয়াম এন্ড ওয়াটার রিটেনশন করবে, তাহলে ফ্লুইড ভলিউম বেড়ে যাবে। তাহলে এরা কি করবে, ফ্লুইড ভলিউম বাড়লে প্রিলোডও বাড়বে। প্রিলোড মানে কি, ভেনাস রিটার্ন, ভেনাস রিটার্নের সাথে প্রিলোডের সম্পর্ক, বেশি করে ফ্লুইড ধরে রাখতেছো, তাহলে আরো বেশি করে ফ্লুইড ভেনাস রিটার্ন হিসেবে ব্লাডে হার্টে আসবে। তাহলে হার্টের উপর আরেকটা ইফেক্ট তুমি কি পাইলা, প্রিলোড বাড়লো। তাহলে আফটার লোড এবং প্রিলোড বেড়ে গেল যে প্যাথোফিজিওলজিতে দেখতে পাইলাম, এটা কি বুঝতে পারছি? ম্যাম আফটার লোডের জিনিসটা একটু আফটার লোডের ব্যাপারটা হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন 2টা তোমার ভ্যাসোকনস্ট্রিকশন করবে, তো আর্টেরিয়াল কনস্ট্রিকশনটা পারবে, এমনিতেই তো সে পাম্পিং অ্যাক্টিভিটি কম, তুমি এমনিতে আরোটা এখন প্রেসারটা আরো বাড়াই দিলা, ভ্যাসোকনস্ট্রিকশন হয়ে রইলো, তাহলে আফটার লোড বেড়ে গেল। তো এই আফটার লোড বেড়ে যাওয়ার জন্য হার্টের উপর আরেকটু আলটিমেটলি ইফেক্টটা কি হলো, হার্ট এমনিতেই পাম্প করতে পারছিল না, যাও পাম্প করতো সেটা অ্যাওর্টার ইনক্রিজ প্রেসারের জন্য সে এখন ওভারকাম করে বের করতে পারবে না, ফলে ফ্লুইড আরো বেশি অ্যাকোমোডেশন হতে থাকবে, হার্ট ফেলিউরটা আরো অ্যাগ্রাভেশন হবে। কেন হলো, অ্যাঞ্জিওটেনসিন 2 ইনডিউসড আর্টেরিয়াল কনস্ট্রিকশনের জন্য। আফটারলোড বেড়ে যাওয়ার জন্য হার্টের উপর ইফেক্টটা এটাই পড়লো যে আফটারলোড বাড়ছে, মোর অ্যাগ্রাভেশন দ্য হার্ট ফেলিউর। এখন বুঝছো? জি ম্যাম বুঝতে পারছি। আর ভেনাস রিটার্নের ক্ষেত্রে ভেসেলে ভেইনে ভেনাস রিটার্ন যেটা হচ্ছে সুপার ভেনা কাভা ইনফ্রা ভেনা কাভা দিয়ে যে হার্টে ফিরে আসে ব্লাডটা, ফ্লুইড ভলিউম এখন বেশি, তাহলে বেশি বেশি করে ফ্লুইড ভেনাস রিটার্ন হিসেবে ঢুকবে, যেটা প্রিলোড। প্রিলোড মানে হচ্ছে হার্ট পাম্প করার আগের যে ডায়াস্টোলিক ফেজে যে লোডটা, ঠিক কিনা, সেই লোডটা এখন ভেনাস রিটার্ন বেশি হওয়ার জন্য, ফ্লুইড রিটেনশন হওয়ার জন্য বেশি হবে না প্রিলোডটা? জি ম্যাম বেশি হবে। তাহলে এখন দেখো হার্টের উপর কি অবস্থা দাঁড়ালো, এমনিতে সে পাম্প করতে পারছিল না বেচারা, তার মাঝে যাও একটু পাম্প করে করতেছিল সেটা এখন ওভারকাম করতে পারছে না, অ্যাওর্টিক রেজিস্ট্যান্সের জন্য আফটারলোড বেড়ে গেছে, আবার ফ্লুইড রিটেনশনের জন্য প্রিলোড বেড়ে গেছে। তাহলে আফটারলোড এবং প্রিলোড যে বাড়ছে হার্ট ফেলিউরে, এটা বুঝতে পারছি কিনা এইটুকু পর্যন্ত? জি ম্যাম। আর একটু বলছিলাম যে দুটো উইংস, একটা উইংস আমি রেনাল ব্লাড ফ্লো কম হওয়ার জন্য কনসিকুয়েন্সে দেখাইলাম যে প্রিলোড এবং আফটারলোড বাড়লো, আরেকটা যে ব্লাড প্রেশার কমে গেলে তোমার বডি তো বেঁচে আছে, সে তো রিফ্লেক্স সিস্টেম গুলো অ্যাক্টিভ আছে, তাই না, সে চিন্তা করবে তাহলে নিশ্চয়ই সিম্প্যাথেটিক টোন কমে গেছে, তাহলে রিফ্লেক্স সিম্প্যাথেটিক স্টিমুলেশন হবে, ও গিয়ে তখন কম্পেনসেটরি কার্ডিয়াক আউটপুট বাড়ানোর কিছুটা চেষ্টা করবে,
আর হচ্ছে যার জন্য ট্যাকিকার্ডিয়া হবে, আর হচ্ছে ইয়েটা সিম্প্যাথেটিক টোন বাড়লে হার্ট রেটটা বাড়বে কার্ডিয়াক আউটপুট বাড়ানোর চেষ্টা করতে গিয়ে। এছাড়া সে সিম্প্যাথেটিক টোন বেড়ে গিয়ে আবারও ভ্যাসোকনস্ট্রিকশন করবে, আর ভ্যাসোকনস্ট্রিকশন করা মানে সেই আফটারলোডটা আরো বেশি বেড়ে যাবে। তাহলে অ্যাজ এ কনসিকুয়েন্স অফ দ্য হার্ট ফেলিউর কি কি আমরা দেখতে পাই, কি কি হলো? আফটারলোড বেড়ে গেল, কমে গেল, তাই না? জি ম্যাম। হার্ট রেট কি হবে? হার্ট রেট বাড়বে। বেড়ে যাবে। তাহলে এখন আমাকে এমন কিছু ড্রাগ ব্যবহার করতে হবে যারা ফোর্স অফ কন্ট্রাকশন কি করবে? এখানে সমস্যা কি? ফোর্স অফ কন্ট্রাকশনটা কম, কম বাড়াইতে হবে, তাই না? তাহলে আমাকে বাড়াইতে হবে, আর বাকিগুলা কমায় ফেলতে হবে। বাকিগুলো কি কি? কমাতে হবে। হার্ট রেট হার্ট রেট কমাইতে হবে, আফটারলোড এবং প্রিলোড Preload কমাইতে হবে, কমাইতে হবে। শুধু বাড়াইতে হবে ফোর্স অফ কন্ট্রাকশন। তাহলে ম্যাজিক যদি হয় এমন কোন ড্রাগ দিয়ে যে নাকি মানে সিস্টোলিক প্রেসার বাড়ায়, মানে কার্ডিয়াক আউটপুট বাড়ায় কিন্তু হার্ট রেট কমায়, এমন কোন ম্যাজিক্যাল ড্রাগ খুঁজে নিতে হবে আমাদেরকে, তাই তো? মূলত পারলে, সম্ভব হলে। আদারওয়াইজ ইন্ডিভিজুয়াল ড্রাগ আমাকে ইউজ করতে হবে। কেউ সিম্প্যাথেটিক, কেউ ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ায় দিবে মেকানিক্যাল ইফেক্টের মাধ্যমে, আর অন্যরা হয়তো অন্য ইফেক্ট দেখাবে। তো প্যাথোফিজিওলজিটা বোঝা গেছে কিনা এটা খুব ইম্পর্টেন্ট। আমার হার্টের সিচুয়েশনটা বুঝতে হবে। এখানে হার্ট ফেলিউর বললে আমার আসলে কি হইলো? আমার হার্ট পাম্প করতে পারতেছে না, তাহলে আমার কার্ডিয়াক আউটপুট কম হইতেছে, তাহলে ব্লাড প্রেশার যেহেতু কার্ডিয়াক আউটপুটের সাথে সম্পর্কিত সেটাও কমে যাবে। সেই কনসিকুয়েন্সে দুটো ঘটনা আমরা দেখতে পাবো, একটা হচ্ছে রেনাল ব্লাড ফ্লো কমে গেল, আর এদিকে হচ্ছে রিফ্লেক্স সিম্প্যাথেটিক টোনটা বেড়ে যাবে। সে চেষ্টা করবে কম্পেনসেটরি কার্ডিয়াক আউটপুট বাড়ানোর জন্য, সাথে দেখা গেল সে হার্ট রেটও বাড়ায় দিবে, আর ভ্যাসোকনস্ট্রিকশন হওয়ার জন্য আফটারটা বেড়ে যাবে। আর রেনাল ব্লাড ফ্লো কমার জন্য যে রেনিন সিস্টেম অ্যাক্টিভেশন হয়েছে সেটার জন্য আলটিমেটলি অ্যাঞ্জিওটেনসিন 2 বাড়ছে, সেটা গিয়েও ভ্যাসোকনস্ট্রিকশন করে আফটারলোড বাড়ায় দেয়। আর অ্যালডোস্টেরন যেটা, সেটা সোডিয়াম এন্ড ওয়াটার রিটেনশন করে প্রিলোড বাড়ায় দেয়। বুঝলা? অল্প 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 আমার সাউন্ড যাওয়া সত্ত্বেও কিছু কি আইডিয়া দাঁড় করানো গেছে এই স্লাইডটা থেকে? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তাহলে আমার প্রবলেম আমাকে বুঝতে হবে প্রথমে, সেটাকে তারপরে ওভারকাম করে নিতে হবে। তাহলে ইন হার্ট ফেলিউর দেয়ার ইজ ডিক্রিজ ফোর্স অফ কন্ট্রাকশন, এগ্রি? জি ম্যাম। ইয়েস ম্যাম। হ্যালো, জি ম্যাম, শুনে তো না এগ্রি করছো যে Yes, ma'am. স্টেটমেন্ট বলছি? দেয়ার ইজ ডিক্রিজড কার্ডিয়াক আউটপুট, এগ্রি করছো? জি ম্যাম, কার্ডিয়াক আউটপুট কমবে। There is increased afterload and increased preload. Preload. তাহলে দুটো বাড়লো দুটো কমলো, সাথে হার্ট রেটও কিন্তু বেড়ে যায়। যাই হোক, তো এখন আমাকে এইগুলো রিভার্স করতে, যাতে নাকি হার্ট ফেলিউরটা অ্যাগ্রাভেশন না হয়। প্রেসিপিটেটিং ফ্যাক্টর যদি কোনো থেকে থাকে সেটাকে আমাকে কন্ট্রোল করে নিয়ে আসতে হবে। আর যেহেতু হার্ট মানে এক্সস্টেড হয়ে গেছে, সো হার্টের ফিজিক্যাল ওয়ার্কটা কমায় দিতে হবে যাতে নাকি হার্ট আরো এক্সস্টন না হয়, ডিমান্ড অফ হার্ট কমে থাকে। মানে হার্টের জন্য যে দরকার, মনে করে এই সময় যদি সে নিজের এক্সস্টন হয়ে যায় হার্ট মাসেলটা, তাহলে কিন্তু এই ফেলিউরটা আরো বেশি অ্যাগ্রাভেশন হবে। সো উই হ্যাভ টু রেস্ট্রিক্ট দ্য ফিজিক্যাল ওয়ার্ক সো দ্যাট উই ক্যান রিডিউস দ্য ডিমান্ড অফ দ্য হার্ট। ঠিক আছে, এটা করতে হবে। দেন we have to improve the myocardial contractility, আর যেহেতু ফ্লুইড রিটেনশন হচ্ছে, সো ইডিমা হতে থাকবে আলটিমেটলি, সো ইডিমাটা কমাইতে হবে এবং প্রিলোড এবং আফটারলোডকে কমায় আনতে হবে। এই হচ্ছে আমার এইম অফ ট্রিটমেন্ট। বুঝা গেছে? ম্যাম, এমিলেওরেশন এই জিনিসটা কি? কারেকশনের প্রথমটা ম্যাম, এইম অফ ট্রিটমেন্ট অফ কমানো, কমানো, ও। ওভারকাম করা, জি দূর করা। অ্যামিলিয়েশন মানে দূর করা। তোমার আন্ডারলাইং কোনো ডিজিজ থাকলে সেটাকে দূর করতে হবে। ঠিক আছে? জি ম্যাম। না হলে তো তুমি ট্রিটমেন্ট করলা কিন্তু আন্ডারলাইং কজটা রয়েই গেল, তখন তো তোমার সেটা আর ভালো হলো না, তাই না? সেটা বলতে চাচ্ছি। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, জি ম্যাম। এখন সব কি কি ড্রাগ আমরা দিতে পারি? ফার্মাকোলজিক্যাল অংশটাই হলো, এইটা শুরু হলো।
কি কি ড্রাগ আমরা দিতে পারি? নাম্বার 1 পজিটিভ আইনোট্রপিক ম্যাম আইনোট্রপিক মানে হচ্ছে ফোর্স অফ কন্ট্রাকশন। আইনোট্রপিক মানে ম্যাম কেটে কেটে কি যাচ্ছে হবে? কথা। সে কান্না করি রে, কি করতাম। আজকে হেডফোনটা ডিস্টার্ব করলো আমারে। ডিফল্ট স্পিকার। শুনতে পাচ্ছো আমাকে এখন? জি ম্যাম। দূর, আজকে ক্লাসটা নিয়ে মজা পাচ্ছি না রে। প্যাথোফিজিওলজি পড়ার পরে এখন এসো কি কি ড্রাগ দিতে হবে সেটা। কবে তোমরা ক্লাস খুলে দিবা আর কবে তোমাদের ক্লাসে সরাসরি নিব বাবা? আর ভাল লাগতেছে না এরকম করে শুনছো শুনছো যাচ্ছে এই সেই করতে। যেটা পজিটিভ আইনোট্রপিক ড্রাগের অর্থ কি তাহলে? যারা ফোর্স অফ কন্ট্রাকশন বাড়িয়ে দেয়। এরকম ড্রাগের মাঝে তোমরা পাবে কার্ডিয়াক গ্লাইকোসাইড, আরো পাবে ফসফোডাইএস্টারেজ ইনহিবিটর, আরো পাবে সিম্পাথোমাইমেটিক ড্রাগ, আরো নতুন কিছু ট্রায়াল বেসিসে শুরু হচ্ছে সে ধরনের ড্রাগগুলো পাবে। ইন্টারনেট কানেকশনটাও ঝামেলা করতেছে, আসা যাওয়া করতেছে, এই জন্য আমার সাউন্ডটা আরো আসা যাওয়া করছে, বুঝছো? জি ম্যাম। তো কার্ডিয়াক আউটপুট বাড়ানোর যে ড্রাগগুলো তাদেরকে কি নামে বললাম? পজিটিভ আইনোট্রপিক ড্রাগ, ঠিক আছে? আর যেহেতু ফ্লুইড ভলিউম বেড়ে গেছে, সো ইউ হ্যাভ টু রিডিউস দ্য ভলিউম বাই ইউজিং দ্য ডায়োরেটিক্স। এছাড়া যেহেতু তুমি দেখলা আফটারলোড এবং প্রিলোড কি হয়েছে? বেড়ে গেছে। আইদার আর্টেরিয়াল কনস্ট্রিকশন অথবা ভেনাস কন্ট্রাকশন, হ্যাঁ, ভেনাস রেজিস্ট্যান্স, এগুলো বেড়ে যাওয়ার জন্য তাহলে এখন তোমাকে কি করতে হবে? ভ্যাসোডাইলেটর ইউজ করতে হবে, যারা আফটারলোড এবং প্রিলোড দুটাই কমায় ফেলে। এই দুটো কমাইলে তাহলে আলটিমেটলি তোমার হার্টের উপর প্রেশারটা কম হবে। আফটারলোড কমায় ফেললে হার্টের পাম্পিং অ্যাক্টিভিটি দুর্বল থাকা সত্ত্বেও পাম্প করে সে বের করে দিতে পারবে, কারণ আফটার লোড মানে পাম্প করার পরে যে লোড, সেই লোডটা যত কম থাকবে সে ইজিলি চেম্বার থেকে চেম্বার থেকে ব্লাডটা বের করতে পারবে। আর ভেনাস রিটার্ন যত কম আসবে, ভ্যাসোডাইলেশন ভেনাস ডাইলেটেশন যদি করো, পেরিফেরাল পুলিং অফ ব্লাড হয়ে যাবে, ফলে ভেনাস রিটার্ন কম হবে, আলটিমেটলি প্রিলোডটা কম হবে। এই দুই ভাবে ভ্যাসোডাইলেটর ড্রাগ গুলো হেল্প করবে। এইচসিই ইনহিবিটরস গুলো এই ভ্যাসোডাইলেটর হিসেবে হেল্প করে হার্ট ফেলিওরে। এছাড়া কেউ আছে আর্টেরিয়াল ডাইলেটর যেমন হাইড্রোলাজিন, কেউ হচ্ছে ভ্যানোডাইলেটর যেমন গ্লিসারল ট্রাইনাইট্রেট বা আইসোসারবিডাইনাইট্রেট ড্রাগ গুলো। আর আর্টারি এবং ভেইন দুটোকেই ডাইলেট করতে পারে প্রাডিউসিন, নাইট্রোপ্রোসেন, এই ধরনের ড্রাগ গুলো। এছাড়া লাস্টে বলবা বিটা ব্লকারের কিছু রোল আছে in chronic heart failure, never say in case of acute heart failure, কারণ হার্ট এমনিতেই পাম্প করতে পারতেছে না, তুমি যদি বিটা ব্লক করে দাও ফোর্স অফ কন্ট্রাকশন কিন্তু আরো কমে যাবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তুমি প্রথমে উচ্চারণ ড্রাগটাকে লাস্টে বলবা। ক্রনিক ড্রাগ গুলো যাদের আলফা বিটা ব্লকিং ইফেক্ট আছে সে ধরনের ড্রাগ গুলো প্রেফারেবল, এটাই বলবা, ঠিক আছে? হ্যালো, ইয়েস ম্যাম, শোনা যাচ্ছে। পৃথুরাজ তোমার ভিডিও অন করে ফেলছো কেন? পৃথুরাজ চৌধুরী কিছু বলবা? কোনো কোশ্চেন আছে? পৃথিরাজ মনে হয় না? পৃথিরাজ ভিডিও দেখে হাতে অন হয়ে গেছিল মনে হয় না? আচ্ছা, ঠিক আছে। নাও কার্ডিয়াক গ্লাইকোসাইড বা কার্ডিনোলাইটস যে নামেই বলো, এগুলো হচ্ছে কার্ডিওটনিক প্রপার্টি আছে এই ধরনের ড্রাগগুলোর, মানে ফোর্স অফ কন্ট্রাকশন বাড়াতে পারে। সো আলটিমেটলি কার্ডিয়াক আউটপুট বাড়ায়, এবং কার্ডিয়াক আউটপুট বাড়ালে কি হবে? হার্টের ফ্লুইড ভলিউমটা কমবে, আর যত ফ্লুইড ভলিউম কমতে থাকবে তত আস্তে আস্তে ফ্র্যাঙ্ক স্টার্লিং লটা আবার অ্যাক্টিভ হতে চেষ্টা করবে, ঠিক আছে? তো এখন cardiotonic drug increase myocardial contractility and output in a hypodynamic heart without
করসপন্ডিং ইনক্রিজ ইন অক্সিজেন কনজাম্পশন। এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট। অক্সিজেন কনজাম্পশনও যদি আমি সাথে বাড়ায় ফেলাই তাহলে কিন্তু হার্ট আরো এক্সস্টেড হয়ে যাবে, কারণ এমনিতেই হার্ট কিন্তু একটা এক্সস্টিং স্টেজে আছে। হ্যাঁ, সে পাম্প করতে পারতেছে না, খুব চেষ্টা করতে হচ্ছে তাকে পাম্প করে হার্ট থেকে ব্লাড বের করার জন্য। এই অবস্থায় যদি তুমি এমন কিছু ড্রাগ দাও যে ফোর্স অফ কন্ট্রাকশন তারা বাড়াচ্ছে, সাথে কার্ডিয়াক অক্সিজেন ডিমান্ড যেটা সেটাও বাড়ায় দিচ্ছে, তাহলে কিন্তু হার্টের আর এক্সস্টনটা ওভারকাম করা হবে না। হ্যাঁ, তাহলে কার্ডিওটনিক ড্রাগ গুলো, কার্ডিনোলাইটস গুলো বা কার্ডিয়াক গ্লাইকোসাইডস গুলো এমন ড্রাগ যারা ফোর্স অফ কন্ট্রাকশন ঠিকই বাড়ায় কিন্তু অক্সিজেন কনজাম্পশন বাড়ায় না। মনে থাকবে কথাটা? জি এই ম্যাম। পয়েন্টটা মনে রাখার চেষ্টা করো, বিকজ একটু পরে আমরা ডিফারেন্স করব কয়েকটা ড্রাগের, সেই ক্ষেত্রে এই পয়েন্টটা তুমি ইউজ করতে পারবা যে কার্ডিয়াক গ্লাইকোসাইড গুলো ফোর্স অফ কন্ট্রাকশন ঠিকই বাড়ায় কিন্তু অক্সিজেন কনজাম্পশন সেই সাথে বাড়ায় না। এখন আসো অস্পিতে পট করে দিয়ে ফেলে এখানে, অথবা ভাইবাতে জিজ্ঞেস করে ফেলে, আচ্ছা বলো তো কার্ডিয়াক গ্লাইকোসাইড গুলোর নাম কি? আচ্ছা তুমি তো নাম বললা, তারপরে তো ওকে জিজ্ঞেস করবে যে সোর্স অনুযায়ী নামগুলো একটু বলো তো, মানে কোনটা লিফ থেকে আসে, কোনটা ল্যানাটা থেকে আসে, কোনটা সিড থেকে আসে, এরকম বলতে পারে। হ্যাঁ, এই জন্য এই স্লাইডের এই অংশটা জরুরি। লিফ থেকে আসে পাতা, যেটা এটা একটা তো অ্যালকালয়েড। হ্যাঁ, অ্যালকালয়েড মানে হচ্ছে প্ল্যান্ট সোর্স, সো পাতা, বীজ এগুলো থেকে আসবে। সো ডিজিটালিস পারপুরা যেটা দেখো তো কে আনমিউট করে ফেলছ, মিউট করো দেখছো ক্লাসের অবস্থা। লিফ থেকে আসছে ডিজিটক্সিন, জিটালিন, খেয়াল করো বানানটা, ডিজিটক্সিন জিটালিন, এগুলো পাতা থেকে আসে। ডিজিটালিস ল্যানাটা থেকে ডিজিটক্সিন আসে, ডিগক্সিন আসে। তাহলে দেখো ডিগক্সিন কিন্তু লিফ থেকে আসে না বা সিড থেকে আসে না, ডিগক্সিন আসে ডিজিটালিস ল্যানাটা থেকে। এই কথাটা খেয়াল রাখতে হবে, কারণ সোর্স জিজ্ঞেস করে ডিজিটক্সিন কোথা থেকে আসে, ডিগক্সিন কোথা থেকে আসে। হ্যাঁ, স্ট্রফেন্থাস গ্র্যাটাস বা সিড থেকে আসে স্ট্রফেন্থিন জি বা ওবেইন নামে পরিচিত, ওবেইন। তাহলে এগুলো হলো তোমার কার্ডিয়াক গ্লাইকোসাইডের নামগুলো। হ্যাঁ, আরো আছে স্ট্রফেন্থাস কম্বি থেকে স্ট্রফেন্থিন কে, হ্যান তেন অনেক কিছু আছে। তো প্রথম দিকের গুলো বেশি জরুরি এবং ক্লিনিক্যাল ইউজ হয় এই তিনটা, ডিগক্সিন মোস্ট কমনলি, এছাড়া ডিজিটক্সিন এবং ওবেইন, এই তিনটা হচ্ছে ক্লিনিক্যাল ইউজ হয়। অন্যগুলো যেহেতু আছে তাই একটু জেনে রাখবা ভাইবা অসপি এগুলোর জন্য। কেমিস্ট্রি মানে কেমিক্যাল স্ট্রাকচারটা কেমন, আলটিমেটলি এটার ইফেক্টটা কোথায় ফেলতেছে দেখবো আমরা। অল অফ দ্য গ্লাইকোসাইড অফ হুইচ ডিগক্সিন ইজ দ্য প্রোটোটাইপ, মানে আমরা প্রথমে বলি না বিটা ব্লকার বললে প্রোপানল হচ্ছে প্রোটোটাইপ, বিটা ব্লকার কাকে দিয়ে আমরা চিনি, প্রোপানলকে দিয়ে চিনি, সেই একই রকম কার্ডিয়াক গ্লাইকোসাইড বললে আমরা ডিগক্সিন দিয়ে চিনি। হ্যাঁ, সো এখানে আছে স্টেরয়েড নিউক্লিয়াস আছে একটা, এবং তার সাথে আনস্যাচুরেটেড 5 মেম্বার ল্যাকটোন রিং 17 পজিশনে আছে, এবং সিরিজ অফ সুগার এট কার্বন 3 আছে। এই হচ্ছে তিনটা কথা, একটা স্টেরয়েড নিউক্লিয়াস, তার সাথে 5 মেম্বার ল্যাকটোন রিং, যেটা সেই ল্যাকটোন রিংটা থাকতেছে 17 পজিশনে, আর 3 নাম্বার পজিশনে হচ্ছে সিরিজ অফ সুগার থাকে। দেখো স্ট্রাকচারটাতে। হ্যাঁ, এখন এদের কোনো হাইড্রোক্সিল গ্রুপ নাই, আয়োনাইজেবল গ্রুপ নাই, যার জন্য এরা পিএইচ ডিপেন্ডেন্ট না সলিবিলিটিটা। তাহলে এই যে স্ট্রাকচারটা আমি বললাম, এখানে দেখবা যে লাইপোফিলিক পোরশন, যেহেতু স্টেরয়েড জন্য লাইপোফিলিক পোরশন আছে, আর ল্যাকটোন রিং, হাইড্রোক্সিল গ্রুপ আর সুগার যেটা, এগুলো হচ্ছে হাইড্রোফিলিক পোরশন, ব্যালেন্স করে, ফার্মাকোকাইনেটিক ইফেক্টটা ব্যালেন্স করে মূলত। স্টেরয়েড নিউক্লিয়াস এবং ল্যাকটোন রিং যেটা, এটা কিন্তু মায়োকার্ডিয়াল কন্ট্রাকশনের জন্য দায়ী, তার মানে এটা ফার্মাকোডাইনামিক পোরশনের জন্য দায়ী। আর সুগার মলিকিউল যেগুলো, সেগুলো হচ্ছে ফার্মাকোকাইনেটিক পোরশনের জন্য দায়ী। তাহলে আমরা জিজ্ঞেস করি ভাইবাতে ফার্মাকোডাইনামিক পোরশনের জন্য দায়ী কে আর ফার্মাকোকাইনেটিক পোরশনের জন্য দায়ী কে। যেহেতু লাইপোফিলিক তাহলে কিন্তু ইজিলি অ্যাবজর্পশন হয়, ওরালি তুমি দিতে পারছো, আর মেটাবলিজমের দরকার নাই। হাইড্রোফিলিক যেহেতু, সে এক্সক্রিশনও ইজিলি হয়ে যায়। এই যে লাইপোফিলিক হাইড্রোফিলিক ফার্মাকোকাইনেটিক ব্যালেন্সটা এইভাবে কিন্তু করে। আর স্টেরয়েড নিউক্লিয়াসটা মূলত
মায়োকার্ডিয়াল কন্ট্রাকশন বা ফার্মাকোডাইনামিক প্রপার্টির জন্য দায়ী আছে। ঠিক আছে, বুঝতেছো, শুনতেছো? মাত্র হ্যাঁ হ্যাঁ কইলো। হ্যালো, ম্যাম কথা মাঝে মাঝে কেটে কেটে আসে, শুনতেছি না। তো যখন শুনতেছো না তখন আমাকে একটু বলবা না যে ম্যাডাম আমি শুনতেছি না। ম্যাম ম্যাম সেরকম প্রায় একটু পর প্রায় পরই হচ্ছে তো ম্যাম, একটু পরে পরে হচ্ছে তো, তাই শোনার চেষ্টা করতেছি। ও গড, কি অবস্থা! ভ্যাকসিনেশন দিয়েছো সবাই? ভ্যাকসিন দিয়েছো? জি ম্যাম। সেকেন্ড ডোজ কমপ্লিট সবার? জি ম্যাম। তুমি কি কক্সবাজার থেকে দিছো? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। এখন স্ট্রাকচারটা যে বলছি এটা স্লাইডে দেখতে পারছো তো না? জি ম্যাম, ওটা দেখা গেছে। এখন এইখানে যে আমরা ফার্মাকোকাইনেটিক ব্যালেন্স বললাম, লাইপোফিলিক হাইড্রোফিলিক, এই কথাটা দিয়ে, আর ফার্মাকোডাইনামিক পোর্শনের জন্য কোন অংশটা দায়ী বলছি সেটা তো দেখতেই পাচ্ছ, এখন লেখা আছে এখানে, তাই না? জি ম্যাম, সুগার মলিকিউল ইজ প্রেজেন্ট ফর ফাইনাল। স্টেরয়েডটা হচ্ছে ইয়ের জন্য ফার্মাকোডাইনামিক, আর সুগার মলিকিউলটা কাইনেটিক পোর্শনের জন্য তাই। কিছু পার্সন 10% পার্সন তাদের ইন্টেস্টাইনে একটা ব্যাকটেরিয়া থাকে যেটা এই ডিগক্সিনকে ইনঅ্যাক্টিভেট করে। তো সেই ক্ষেত্রে শুধুমাত্র ডোজ দেওয়ার দরকার হতে পারে। কি ডোজ দেওয়ার পর রেসপন্স পাচ্ছি না তখন বলো বলো। কেটে কেটে আসতেছে ম্যাম। আচ্ছা, আমি যখন তাহলে আমি যদি ইয়েটা খুলি, আমি যদি কথা বলে আমার কথা যদি তোমরা শুনতে পাও তাহলে তোমরা রেজ করে একটু দিও, তাহলে যাতে আমি বুঝতে পারি। হ্যাঁ ঠিক আছে, হ্যান্ড রেজ করে। ওকে, আমি ইয়েটা খুললাম। ওকে ম্যাম। তোমরা কেউ একটু হ্যালো বলো তো। হ্যালো, আমি কিন্তু কিচ্ছু শুনতেছি না। ভালো না, সুন্দর একটা ক্লাস হচ্ছে। 3 participants raised hand দেখলাম। না, আমি আমি আমার কথা শুনতে পেরেছি না, কেমন একটা কথা হইলো। তোমরা রেইজ করেছো, কথা শুনতে পাচ্ছ সেই জন্য, তাই তো? আচ্ছা, রেইজটা নামাও। ঠিক আছে, রেইজটা নামায় ফেলো। রেইজ নামায় ফেলাও। ঈশা রেইজ নামাও, মাইনুল নামাও। ওকে, আই থিঙ্ক তোমরা এখন আমাকে শুনতে পাচ্ছ। ওকে, এখন তাহলে শুনে যাও, কি আর করা। 10% ইন্ডিভিজুয়ালে দেখা যাচ্ছে যে ইন্টেস্টাইনে কিছু ব্যাকটেরিয়া থাকে যারা ডিগক্সিনকে ইনঅ্যাক্টিভেট করতে পারে। তাদের ক্ষেত্রে দেখা যাবে স্ট্যান্ডার্ড ডোজ দিলে রেসপন্স পাচ্ছে না, ওই এটা আছে ওয়েল অ্যাবজর্ব বাট নট ডিগ্রেডেড বাই সাচ ব্যাকটেরিয়া। সো ডিজিটক্সিনের ক্ষেত্রে এই ধরনের কোনো ঝামেলা আমরা দেখতে পাবো না, যেটা ডিগক্সিনের 10% ইন্ডিভিজুয়ালে আমরা দেখতে পারি। বিটা মিথাইল ডিগক্সিন, এটা সেমি সিনথেটিক ডেরিভেটিভ এটাও ভালো। ওয়ান্স ইট ইজ অ্যাবজর্বড ইনটু দ্য বডি ফ্লুইড, এই গ্লাইকোসাইড গুলো ডিস্ট্রিবিউশন খুব ভালো এবং ওয়াইড ডিস্ট্রিবিউশন, যে তারা ওই সিএনএস পর্যন্ত পৌঁছাতে পারে। এবং আরেকটা ইম্পর্টেন্ট, হার্টে কাজ করার জন্য এই ডিগক্সিন যতটুকু থাকে হার্ট ফ্লুইডে, টিস্যু ফ্লুইড অফ দ্য হার্ট, লিভার এবং কিডনিতে তার চেয়ে 10 থেকে 50 গুণ বেশি পরিমাণে জমা থাকে, যার জন্য ওই হার্টে কাজ করে খুব ভালো, কিডনিতে কাজ করে বেশ ভালো। এটা তোমরা দেখতে পারবা। আমরা মানে এই যে একটা বেনিফিট, এটা যে ইট ইজ অ্যাকুমুলেটেড এন্ড ইট হ্যাজ মোর অ্যাফিনিটি ফর দ্য কার্ডিয়াক টিস্যু, so that it is accumulated in higher concentration in this tissue and performs its function. এই হচ্ছে গিয়ে কথা। Decoxin metabolized
এটা এক্সক্রিটেড চেঞ্জ, কারণ ওটার ডিটক্সিন মেটাবলাইজড বাই মেটাবলাইট গুলো বা আনটেস্ট এজেন্টস গুলো এরা আবার অনেক সময় দেখা যায় যে এন্টারোহেপাটিক রিসাইক্লেশন ভিতরে ঢুকতে পারে, যার জন্য প্রলং হাফ লাইফ হতে পারে। আর হচ্ছে থেরাপিউটিক ইন্ডেক্সটা অনেক লো, কত 1.5 থেকে 3। থেরাপিউটিক ইন্ডেক্স ন্যারো হওয়ার জন্য এটার ডোজিংটা আমাদেরকে খুবই সাবধানে দেখাতে হয়। মেকানিজম অফ অ্যাকশন এখানে অনেক বড় করে লেখা এবং ক্লামজি, এটা আমি পরে বলছি, আগে তোমাকে আমি এই ছবিটা দেখাচ্ছি। এখানে একটু খেয়াল করো, কার্ডিয়াক টিস্যুতে নরমালি কি হয়, তোমার সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্পের নরমাল কাজটা তুমি বুঝো, পরে তুমি ডিগক্সিন দিয়ে যে সবুজ অংশটা হচ্ছে সেটা পরে বুঝবা। আগে নরমালি কি হয়, এই সোডিয়াম পটাশিয়াম এটিপিএস এর নরমাল কাজ হচ্ছে 3টা সোডিয়ামকে সেলের বাইরে নিয়ে যাওয়া, 2টা পটাশিয়ামকে সেলের ভেতরে আনা, তাই তো নরমালি। আর সেলের বাইরে যে সোডিয়ামটা চলে যায় সেটা পরে আবার সোডিয়াম ক্যালসিয়াম এক্সচেঞ্জের মাধ্যমে ক্যালসিয়াম সেলের ভিতর থেকে বাইরে আসে, সেই সোডিয়াম আবার সেলের ভিতরে চলে যায়। এটা ছিল তোমার নরমাল ঘটনা। এখন তুমি ডিগক্সিন জাতীয় ড্রাগ দিয়ে কি করছো, সোডিয়াম পটাশিয়াম এটিপিএস কে বন্ধ করে দিচ্ছ, যেটা বের হয়ে আসছে সেটা বাইরে হবে না, পটাশিয়ামটাও তখন ভেতরে ঢুকবে না, ক্যালসিয়াম এক্সচেঞ্জের মাধ্যমে ক্যালসিয়াম বের হয়ে যেত সেল থেকে বাইরে, সেটা হবে না। তাহলে আলটিমেট ইফেক্ট হচ্ছে তোমার ক্যালসিয়াম কনসেন্ট্রেশন সেলের ভিতরে বাড়িয়ে ফেলা, এটা এক। Intracellular calcium concentration is increased in the heart muscle. এই হার্ট মাসেলে ক্যালসিয়াম যখন বাড়ে তখন ক্যালসিয়াম প্রোপোনিন সি, অ্যাক্টিন, মায়োসিন এইসব কন্ট্রাক্ট দেখায়। দিস ইজ দ্য মেকানিক্যাল ইফেক্ট অফ দ্য ডিগক্সিন বা গ্লাইকোসাইডস বা ডিজিটালিজ গ্রুপ অফ ড্রাগ। এখন এইটুকু বুঝা গেছে কিনা আমি কেমনে বুঝবো জানি না, কি বলবো আর। এই স্লাইডটা দেখার পরে এখন দেখো, বুঝছি, সাকিব বুঝতে পারছো যে বুঝছি, ঠিক আছে। এখন দেখো এই স্লাইডটার পরে এই অংশটা তোমার ওই ছবিটা দিয়ে এই এরকম ফ্লোশিটের মাধ্যমে অ্যান্সারটা দিলে বেটার হয়, কারণ সময়ও বাঁচে, বুঝাও যায়। তাহলে ডিগক্সিন যখন দেই সে মেমব্রেন বাউন্ড সোডিয়াম পটাশিয়াম এটিপিএস কে ইনহিবিট করে, সো আলটিমেটলি সোডিয়াম পাম্পটা ইনহিবিশন হয়ে গেল, তাহলে সেলের ভিতরে এখন সোডিয়াম বেড়ে গেল। আর বাইরে যেহেতু সোডিয়াম নাই তাহলে সোডিয়াম ক্যালসিয়াম এক্সচেঞ্জটা ইনহিবিশন হবে, তাহলে সেলের ভেতর থেকে ক্যালসিয়াম বের হতে পারবে না, সো calcium will be increased. Excitation contraction and force of contraction is increased. এই হচ্ছে গিয়ে ফ্লোশিটের মাধ্যমে দেখাবা, ছবি আঁকবা, এটা চেষ্টা করবা। আর এই কথাগুলো বুঝার জন্য খেয়াল রাখবা যে মেকানিক্যাল ইফেক্টে আমরা কি করে। মেকানিক্যাল ইফেক্টে আমরা দেখলাম যে digitalis increases the force of contraction which is independent of the innervation by the direct action. এখানে যে তুমি ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ালা, এখানে কিন্তু তুমি কোনো মানে অ্যাকশন পটেনশিয়ালের সাথে সম্পর্কে গেলা না, তারপর তুমি সিম্প্যাথেটিক স্টিমুলেশন বাড়াই দিলা না, তাহলে আলটিমেটলি ইনারভেশন বাই দ্য ডাইরেক্ট অ্যাকশনের মাধ্যমে গেলা না, ইট ইজ একদম টোটালি মেকানিক্যাল, যে সেলের ভিতরের আয়নিক চেঞ্জটা করার মাধ্যমে তুমি কন্ট্রাকশন বাড়ালা। সোডিয়াম পটাশিয়াম এটিপিএস এর সাথে বাইন্ড করলো, এটা একটা এনজাইম যেটা মায়োকার্ডিয়াল ফাইবারে থাকে, এবং এনজাইমটাকে যখন ইনহিবিশন করা হবে তখন কি হবে, সেলের ভিতরে সোডিয়ামটা ট্র্যাপড হয়ে যাবে। সো there is a fiber by which calcium effluxed, সো এখন ক্যালসিয়ামটা ইফ্লাক্স হবে না, তাহলে আলটিমেটলি সেলের ভিতরে ক্যালসিয়ামটা যেটা বলছিলাম সেটাই বাড়বে। দিস ইন টার্ন ইনক্রিজ দ্য কনসেন্ট্রেশন অফ দ্য ক্যালসিয়াম এন্ড আলটিমেটলি ফর দ্য প্লাজমিক থেকে রিলিজ হওয়া ছাড়াও ক্যালসিয়াম চ্যানেলটাও ওপেন হয়ে যায়, ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল দ্বারাও ক্যালসিয়াম ঢুকে, সো সব binds with the troponin complex and ultimately contraction occurs. So mechanical effect I hope যদি আমার কথা শুনে থাকো তাহলে আশা করি বুঝতে পারবা ডিগক্সিনের মেকানিক্যাল ইফেক্ট, ঠিক আছে।
ডিগক্সিনের মেকানিক্যাল ইফেক্ট। ঈশা 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 জি ম্যাম। ম্যাম কানেকশন এত পুর। ঈশা একটু হ্যালো বলো তো। রেজ করছো বাট হ্যালো বললে আমি শুনতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তো আমার কথা শুনতে পারছো কিনা এটাই, মেকানিক্যাল ইফেক্টটা ক্লিয়ার হয়েছে কিনা আমি এটা ক্লিয়ার clear হয়নি ম্যাম, বোঝা যায় নাই ম্যাম, বোঝা যায় নাই। কেটে কেটে আসছে কথা মেকানিজম অ্যাকশনে। হ্যালো ম্যাম শোনা যাচ্ছে? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, কিন্তু তোমরা আমার ম্যাম, কথা তো হেডফোন লাগালে শুনতেই পাও না। ম্যাম পুরো মেকানিজম অ্যাকশন যখন বলছেন তখন হুম। দেখা গেছে যে একটু পরে 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 কেটে কেটে আসছে, তো ওই হুম। সোডিয়াম পটাশিয়াম পাম্প হুম। যেটা আছে সেটা যখন অফ হয়, হুম। সোডিয়ামটা যখন বের হইতে পারে না, তারপর ম্যাম হুম। ক্যালসিয়াম ঢুকতে পারে না, তারপরের অংশটা ম্যাম নর্মাল ঘটনাটা হলো গিয়া সোডিয়াম পটাশিয়াম পাম্প দিয়ে 3টা সোডিয়াম সেল থেকে বের হয়ে আসতো আর 2টা পটাশিয়াম সেলের ভিতর ঢুকতো, তারপর ওই যে 3টা সোডিয়াম বাইর হয়েছিল সেটা তখন সোডিয়াম ক্যালসিয়াম এক্সচেঞ্জারের মাধ্যমে ক্যালসিয়াম বের হয়ে আসতো, সোডিয়ামটা আবার ঢুকে যেত। এটা হচ্ছে নর্মাল ঘটনা ছিল। হ্যাঁ, তুমি এখন সোডিয়াম পটাশিয়াম এটিপিএস কে যদি বন্ধ করে দাও তাহলে সোডিয়ামের বের হয়ে আসা হয় না, ফলে সোডিয়াম না বের হয়ে আসলে এই যে ক্যালসিয়ামের সাথে সোডিয়ামের যে এক্সচেঞ্জটা ছিল যেটার মাধ্যমে ক্যালসিয়ামটা সেই ঘটনাটা এখন হয় না। এই হচ্ছে গিয়ে মূল কথা। এইভাবে তুমি এখন ক্যালসিয়ামটা বাড়ায় দিতে পারলা সোডিয়াম পটাশিয়ামকে ইনহিবিট করার মাধ্যমে। সোডিয়াম অ্যাভেলেবল হচ্ছে না ক্যালসিয়াম এক্সচেঞ্জারের জন্য, সো ক্যালসিয়াম ক্যানট কাম আউট ফ্রম দ্য কার্ডিয়াক সেল, সো ইট ইজ ট্র্যাপড। নাম্বার 1 এবার বুঝছো? জি ম্যাম। আর হচ্ছে তোমার সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে ক্যালসিয়াম রিলিজও হয় আর ক্যালসিয়াম চ্যানেলও ওপেন হয় যার ভিতর দিয়ে ক্যালসিয়াম সেলের ভিতরে ঢুকে। এই 3 ভাবে আলটিমেটলি সেলের ভিতরে ক্যালসিয়াম কনসাম্পশন বেড়ে গিয়ে মেকানিক্যাল ইফেক্টের মাধ্যমে অ্যাক্টিন মায়োসিন প্রোপোনিন কন্ট্রাকশন হওয়ার মাধ্যমে কার্ডিয়াক মাসেল কন্ট্রাকশন হয়, যেটাকে আমরা পজিটিভ অ্যানোট্রপিক ইফেক্ট বলছি। বুঝছো কথাটা? জি ম্যাম। এই চেষ্টা করবো ফ্লো শিটের মাধ্যমে এবং একটা ছবির মাধ্যমে দেওয়ার জন্য, যাতে so cardiac output বেড়ে যায়, diastole is prolonged which allows more rest to the heart, better filling of coronary, কারণ diastole সময় কিন্তু coronary blood flow হয়। এটা ventricles are more completely emptied because of forceful contraction forcefully হওয়ার জন্য ভেন্ট্রিকুলটা এমটি হয় ভালো, এবং ফেইলিং হার্ট যখন সেই ক্ষেত্রে এই কাজটা আরো ভালো হয় নরমাল হার্টের চেয়ে। মেকানিক্যাল ইফেক্টের পরে আসো ইলেকট্রিক্যাল ইফেক্ট। ম্যাম বললো ম্যাম আজকে না হয় আর না পড়ে ঠিক মতো বুঝতে পারতেছি না আমরা। আচ্ছা আজকে ক্লাসটা আমি আর নিব না, এইভাবে আর। হ্যাঁ বলো। একটু পর্যন্ত আমরা পড়ি, নেক্সট ক্লাসে এইটাও হ্যাঁ মেকানিক্যাল ইফেক্ট পর্যন্ত পড়ো, নেক্সট ক্লাসে আমি তাহলে নেক্সট সানডে আমি ক্লাস নিব, নিয়ে আমি বুঝাই দিব, চেষ্টা করব। ঠিক আছে? স্টেবল হচ্ছে না, কানেকশনও স্টেবল না, ফলে ইয়ে হচ্ছে আপস এন্ড ডাউনস হচ্ছে খুব। জি ম্যাম। ঠিক আছে, তোমরা এইটুকু পর্যন্ত পড়ো, তবে ক্যাটজানটা পড়ো। ক্যাটজান র্যাং এন্ড ডেল এই দুটো আমি ইয়ে দিব, রেফারেন্স দিব। যদি লাইব্রেরিতে আসো তাহলে এই বইগুলো পড়ো, আর এগুলোর পিডিএফ পাওয়া গেলে সেই পিডিএফ থেকেও পড়ো। মেইন বই পড়লে তুমি মেকানিজম, স্ট্রাকচার এবং তার ইফেক্ট সম্পর্কে অনেক সুন্দর করে বলতেও পারবা, বুঝতেও পারবা। হ্যাঁ ঠিক আছে? ম্যাডামের নোট শুধু পড়লে হবে না, ম্যাডামের নোটও হয়তো দেখা গেল ভুল হয়ে গেল, আমি তো মানুষ, আমি তো এটাকে ছাপানোর জন্য টাইপ করি নেই, আমি হয়তো টাইপ করতে গিয়ে ভুল হতেই পারে। হ্যাঁ, কিন্তু তুমি যখন একটা বই পড়বা সেটা কিন্তু ছাপানোর উদ্দেশ্যে হয়েছে, সো ওখানে ভুল থাকার সম্ভাবনাটা, বিশেষ করে টেক্সট বইয়ে ভুল থাকার সম্ভাবনাটা অনেক কম থাকবে। হ্যাঁ, তো মেইন বই পড়ো। ওকে ম্যাম। ঠিক আছে।
আছে আমি আজকে ক্লাসটা কন্টিনিউ না করছি তা একদম শুনতে পাচ্ছ এই বুঝতে বের হয়ে গেছি আমি ঠিক আছে তাহলে ভালো থেকো তোমরা পড়ো আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম